আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসের শুরুর দিকে হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠক করার পর সেই বৈঠকের ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যায় বৈঠককালে ইসরায়েলি নেতা স্পষ্টতই বেশ অস্বস্তিতে ছিলেন এবং তাকে বেশ অসন্তুষ্ট মনে হচ্ছিল। বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প যখন সিরিয়ায় ইসরায়েল ও তুরস্কের মধ্যে ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতা নিয়ে নিজের মতামত প্রকাশ করছিলেন, তখন নেতানিয়াহু বারবারই তার টিমমেটের দিকে তাকাচ্ছিলেন। বিশ্লেষকরা অনেকেই দাবি করছেন ট্রাম্প এই বৈঠকে পরিষ্কার করে দিয়েছেন যে অন্তত সিরিয়া ইস্যুতে তিনি তুরস্কের অবস্থানকে সমর্থন করছেন। বিস্তারিত এবারের প্রতিবেদনে। গত কয়েক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো নেতানিয়াহুকে এমন অস্বস্তিকর অবস্থায় দেখা গেল। এর আগে ওভাল অফিসে প্রথমবারের মতো নেতানিয়াহুকে অস্বস্তিতে পড়তে দেখা যায় 2 মাস আগের বৈঠকে, যেখানে ট্রাম্প তাকে হতবাক করে দিয়ে ঘোষণা করেছিলেন যে আমেরিকা গাজা উপত্যকা নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তাব বিবেচনা করছে। নেতানিয়াহুর জন্য সেই বিষয়টি ছিল স্বস্তির, কিন্তু এবার নেতানিয়াহুর প্রকাশ্য হতাশা ব্যক্ত করার যথেষ্ট কারণ ছিল। ওভাল অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে সিরিয়ায় তুরস্কের ভূমিকায় মার্কিন প্রশাসনের অবস্থান সম্পর্কে এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তার চমৎকার সম্পর্ক রয়েছে। ট্রাম্প বলেন, এরদোয়ান একজন কঠিন মানুষ এবং সে খুবই বুদ্ধিমান। সে এমন কিছু করেছে যা কেউ করতে পারেনি। এক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প গত বছর 8 ডিসেম্বর সিরীয় বিদ্রোহীদের মাধ্যমে আসাদ সরকারকে উৎখাতে তুরস্কের নেপথ্য ভূমিকার দিকে ইঙ্গিত করেন। এরপর ট্রাম্প পাশেই বসা নেতানিয়াহুর দিকে তাকিয়ে সিরিয়ায় আঙ্কারা ও তেল আবিবের মধ্যে ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গে বলেন, যদি তুরস্ক নিয়ে ইসরায়েলের কোনো সমস্যা থাকে, আমি সত্যিই মনে করি সেটা নিজেরাই মিটিয়ে নেওয়া সম্ভব হবে। তুরস্ক এবং এর নেতার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আছে এবং আমি মনে করি এটা আমরা সমাধান করতে পারবো, তাই আমি আশা করি এটা কোনো সমস্যা হবে না। উল্লেখ্য, গত 4 মাসে সিরিয়া নিয়মিতভাবে ইসরায়েলের বোমা বর্ষণের শিকার হয়েছে। এমনকি আসাদ শাসনের সময় যতটা হয়েছিল সেই তুলনায় এই বোমা বর্ষণের মাত্রা এবার অনেক বেশি। এই হামলার প্রথম মাসে যে লক্ষ্য ছিল তা হল সিরিয়ার সামরিক সক্ষমতা ধ্বংস করা এবং নতুন সিরীয় বাহিনীর হাতে অস্ত্র পৌঁছানো ঠেকানো। কেননা ইসরায়েলি নেতৃত্ব এবং পশ্চিমের অনেকেই ইসলামপন্থী হিসেবে এই বাহিনীর লোকদের অবিশ্বাস করে, কিন্তু সেই সময়ের পর থেকে কেবলমাত্র হামলার মাত্রাই বেড়েছে। চলতি মাসে ইসরায়েল অবশেষে স্বীকার করেছে যা অনেকেই আগে থেকেই জানত, সিরিয়ায় তুরস্কের প্রভাব বাড়ছে। ইসরায়েল স্বীকারও করেছে যে তারা সিরিয়ায় তুরস্কের উপস্থিতিকে ভয় পায় এবং আঙ্কারাকে একটি বড় হুমকি হিসেবে বিবেচনা করে। ইসরায়েলের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন যে সিরিয়ায় সাম্প্রতিক বিমান হামলার মাধ্যমে হোমস প্রদেশের T4 বিমান ঘাঁটি ধ্বংস করা হয়েছে। এর কয়েকদিন আগে এই ঘাঁটিতে তুর্কি সামরিক দল পরিদর্শনে গিয়েছিল এবং এই মর্মে অভিমত ব্যক্ত করেছিল যে ঘাঁটিটি একটি সম্ভাব্য তুর্কি সিরীয় প্রতিরক্ষা চুক্তির অংশ হতে পারে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল এই ঘাঁটিটি ধ্বংস করে দেয়। ইসরায়েলের দিক থেকে এই পদক্ষেপের লক্ষ্য ছিল সিরিয়ায় তুরস্কের স্থায়ী বিমান ও নৌঘাঁটি প্রতিষ্ঠার প্রচেষ্টা থামানো। সেই ইসরায়েলি কর্মকর্তা বলেন, সিরিয়ায় ইসরায়েলের কিছু রেড লাইন আছে, আর আঙ্কারা যদি এটি লঙ্ঘন করে তাহলে তেল আবিব প্রয়োজনে বল প্রয়োগ করতে বাধ্য হবে। সিরিয়ায় তুরস্কের সম্ভাব্য সামরিক সক্ষমতার বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ইসরায়েল কূটনৈতিকভাবেও কাজ করে যাচ্ছে, যাতে সিরিয়ায় এবং বৃহত্তর অঞ্চলে তুর্কি বাহিনী কোনো ধরনের সুবিধা অর্জন করতে না পারে। এই প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে তুরস্ককে F-35 যুদ্ধবিমান বিক্রির সম্ভাবনার বিরুদ্ধে লবিং করেছেন। অন্যদিকে আঙ্কারাও ইসরায়েলের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিচ্ছে। তারা প্রস্তাব দিয়েছে যে যদি ট্রাম্প প্রশাসন তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় এবং দেশটিকে F-35 প্রকল্পে পুনরায় অন্তর্ভুক্ত করে, তবে তারা এর প্রতিদান হিসেবে যুক্তরাষ্ট্র থেকে $2 কোটি গোলাবারুদ, ইলেকট্রনিক্স এবং যন্ত্রাংশ কিনতে আগ্রহী হবে।
তুরস্ক ও ইসরায়েলের মধ্যে এই সংঘাত কেবল তত্ত্বগত নয়, বরং তাদের উভয়েরই পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রভাব বিস্তারের ভূ রাজনৈতিক বাস্তবতা রয়েছে। বিশেষ করে আঙ্কারার জন্য সিরিয়া একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। উভয় রাষ্ট্রই এখন পর্যন্ত জানিয়েছে যে তারা মুখোমুখি সংঘাতে যেতে চায় না, কিন্তু তেল আবিব পরিষ্কারভাবেই তুলনামূলকভাবে আগ্রাসী মনোভাব নিচ্ছে, যেখানে আঙ্কারার পক্ষ থেকে এখনও পর্যন্ত সিরিয়ায় এমন কোনো প্রক্সি সংঘাতে জড়ানোর কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। এই পরিস্থিতি সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও লক্ষ্য করছেন। নেতানিয়াহুর সঙ্গে তার কথোপকথন এটা দেখায় যে এই দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়েছে এবং ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর সম্পর্ক ধীরে ধীরে অবনতি হচ্ছে, অন্তত সিরিয়া ও তুরস্ক ইস্যুতে। ট্রাম্পের উপদেষ্টা মহলে নিয়োগ পাওয়া ব্যক্তিরা জানেন যে প্রেসিডেন্ট এখন ইসরায়েলি সরকার ও নেতানিয়াহুর কূটনৈতিক ও সামরিক অসহযোগিতা নিয়ে ক্রমশই হতাশা বোধ করছেন। তারপরেও তাকে নেতানিয়াহুকে সমর্থন দিয়েই যেতে হচ্ছে, কারণ ইসরায়েলের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক মূলত একটি রাজনৈতিক বাধ্যবাধকতা। কেননা ইসরায়েলপন্থীর লবির সমর্থন পাওয়াটা ট্রাম্পের নির্বাচনী প্রচারণার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক স্বাভাবিক ও চাপমুক্ত। খুব শীঘ্রই এই দুই নেতার মাঝে দেখা হবে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প ও এরদোয়ানের মধ্যে সুসম্পর্ক শুধু তাদের পারস্পরিক সদ্ব্যবহার ও একে অপরকে শক্তিশালী নেতা হিসেবে সম্মান করার কারণেই তৈরি হয়নি, বরং এর নেপথ্যে দুদেশেরই স্বার্থ রয়েছে। দুই নেতাই তাদের সম্পর্ক এগিয়ে নেওয়াকে দ্বিপাক্ষিক স্বার্থ ও মধ্যপ্রাচ্য পরিস্থিতির উন্নয়নের জন্য জরুরি বলে মনে করেন। তুরস্কের প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের দুর্বলতা আরেকভাবেও প্রমাণিত হয়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশের ওপর ট্যারিফ আরোপ করে প্রেসিডেন্ট ট্রাম্প একটি জটিল পরিস্থিতির উদ্ভব ঘটালেও তুরস্কের ব্যাপারে তাকে ততটা নেতিবাচক মনে হচ্ছে না। তুরস্কের নেতৃত্ব যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে এবং সিরিয়া ও লেভান্ট অঞ্চলে ইসরায়েলের সঙ্গে কোনো প্রকাশ্য দ্বন্দ্বে না জড়িয়ে সুকৌশলে অগ্রসর হয়, তাহলে হয়তো এই অঞ্চলে আমেরিকার পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তনও চলে আসতে পারে। আর তেমন কিছু হলে তেল আবিব যে ক্ষতিগ্রস্ত হবে তাতে কোনো সন্দেহ নেই। এরই মধ্যে সম্প্রতি এক ঘোষণায় তুরস্ক জানিয়েছে যে তারা ইরাকের সঙ্গে একটি বিশাল প্রকল্প নিয়ে খুব শিগগিরই চুক্তি চূড়ান্ত করার পরিকল্পনা করছে, যা এশিয়া ও ইউরোপের মধ্যে নতুন একটি পণ্য পরিবহন সংযোগ হিসেবে কাজ করবে। ডেভেলপমেন্ট রোড নামে পরিচিত এই প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় $17 বিলিয়ন। এটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে দক্ষিণ ইরাকের বসরায় অবস্থিত গ্র্যান্ড ফাও বন্দরের মাধ্যমে উপসাগরীয় অঞ্চল থেকে ইউরোপে পণ্য পরিবহন সহজতর হয়। এই বন্দরটি তুরস্কের সঙ্গে এবং পরবর্তীতে ইউরোপের সঙ্গে সংযুক্ত হবে বিস্তৃত রেলপথ ও মহাসড়কের একটি বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে। তুরস্কের পরিবহন ও অবকাঠামো মন্ত্রী আব্দুল কাদির উরালোগলু জোর দিয়ে বলেন, আন্তঃদেশীয় রুট ও পরিবহন করিডোরগুলো বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, পরিবহন অবকাঠামোয় খরচ করা প্রতিটি পয়সা বাণিজ্য খরচ হ্রাস, অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি, আঞ্চলিক সংহতি উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে। ওরোলোগলু তুরস্ককে পূর্ব পশ্চিম করিডোরে এশিয়া ও ইউরোপের মধ্যে একটি প্রাকৃতিক সেতু হিসেবে বর্ণনা করেন এবং ককেশাস থেকে আফ্রিকা পর্যন্ত বিস্তৃত উত্তর দক্ষিণ করিডোরে একটি কেন্দ্রীয় ভূমিকা পালনকারী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেন। তিনি দেশের ভৌগোলিক ও অর্থনৈতিক কৌশলগত অবস্থানের উপর গুরুত্ব আরোপ করে বলেন, তুরস্ক উভয় সেন্ট্রাল করিডোর এবং ডেভেলপমেন্ট রোড প্রকল্পে মুখ্য ভূমিকা পালন করছে। এখানে আরও বলা দরকার যে তুরস্ক, ইরাক, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত ডেভেলপমেন্ট রোড প্রকল্পের অংশীদার। 2023 সালে উন্মোচিত এই উদ্যোগটি ইরাককে একটি ট্রানজিট কেন্দ্র হিসেবে পরিণত করবে, যা এশিয়া ও ইউরোপের মধ্যে ভ্রমণের সময়কে কমিয়ে সুয়েজ খালের বিকল্প একটি রুট তৈরি করবে।
সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক অর্থনীতি গভীর রূপান্তর এবং বড় ধরনের অভিঘাতের মধ্যে দিয়ে গেছে, যা বৈশ্বিক বিভাজন এবং প্রবৃদ্ধির গতি হ্রাসের কারণ হয়েছে। বিশ্ব বাণিজ্যের অসম প্রবৃদ্ধি এবং প্রতিযোগিতার অসম শর্তাবলীর ফলে রক্ষণশীল নীতির উত্থান এবং প্রধান অর্থনৈতিক বলয়গুলোর মধ্যে বাণিজ্য উত্তেজনার সৃষ্টি হয়েছে। এছাড়াও বছরের পর বছর ধরে সরবরাহ চেইনে বিঘ্ন, লজিস্টিক বাধা এবং ভূ রাজনৈতিক সংঘাতের মতো চ্যালেঞ্জ বিশ্ব বাণিজ্য ও অর্থনীতিকে প্রভাবিত করেছে। চলমান সংঘাতগুলোর কারণে অস্থিরতা সৃষ্টির পাশাপাশি বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো পরিবর্তিত হয়েছে। এই প্রেক্ষাপটে নতুন অবকাঠামো এবং বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগের নতুন রুট তৈরির গুরুত্ব অনেকটাই বৃদ্ধি পেয়েছে, আর তুরস্ক ঠিক এই সুযোগটাই নিতে চাইছে। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।